ভারতকে ভেঙে দুটুকরো করেছিলেন যিনি, ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়ে যিনি হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে অনুঘটকের কাজ করেছিলেন, যিনি ছিলেন পাকিস্তানের জাতির জনক, সেই মোহাম্মদ আলী জিন্নাহ শেষ সময় তার নিজের দেশের একটা মানুষকেও পাশে পাননি, বরং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং পাক প্রশাসন নাকি তাঁর মৃত্যু হতে কত দেরি তা জানতে পারি দেন বালুচিস্তানে, যেখানে জিন্নাহর চিকিৎসা চলছিল। যে মানুষটা পাকিস্তান গড়লেন সেই মানুষটা মৃত্যুর সময় এক ফোঁটা অক্সিজেন পেলেন না। যার জন্য পাকিস্তানের জন্ম হলো, তাঁর মৃত্যুদিনে পাকিস্তানে বসল জলসা। একটা ভাঙা অ্যাম্বুলেন্সে তিলে তিলে মৃত্যুর দিকে এগোতে থাকছিলেন তখন তার কি চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল? কেন এই পরিণতি হয়েছিল সবচেয়ে বিতর্কিত এই মুসলিম রাজনীতিবিদের? জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। 25শে ডিসেম্বর 1876 গুজরাটি লোহানি হিন্দু পরিবারে জন্ম হল মোহাম্মদ আলী জিন্নাহর। তাদের পদবি ছিল ঠাক্কর। জিন্নাহর ঠাকুরদা পুঞ্জা গোকুলদাস ঠাক্করের মাছের ব্যবসা ছিল, কিন্তু ঠাক্কর সম্প্রদায়ের আমিষের ব্যবসা করা নিষিদ্ধ ছিল। বিক্ষোভ দেখানো শুরু হলেও গোকুলদাস দমলেন না, তাই তাদের পরিবারকে সমাজছাড়া করা হয়। এই অপমানের বদলা নিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন জিন্নাহর বাবা পুঞ্জা ভাই জিন্নাহ। চলে যান করাচি। জন্ম হয় মোহাম্মদ আলী জিন্নাহর। 1892 সালে জিন্নাহ ভাই পুঞ্জার এক ব্যবসা সহযোগী স্যার ফ্রেডরিক লি ক্রফট মোহাম্মদ আলী জিন্নাহকে লন্ডনে তার প্রতিষ্ঠান গ্রাহামস শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার প্রস্তাব দেন। মায়ের আপত্তি সত্ত্বেও জিন্নাহ এই প্রস্তাবে রাজি হন। লন্ডনে যাওয়ার আগে জিন্নাহর সাথে তাদের গ্রাম পিনালির এমিবাই জিন্নাহর বিয়ে হয়। তিনি অনুপস্থিত থাকার সময় তার মা ও প্রথম স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছিল। লন্ডনে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর তিনি আইন বিষয়ে পড়ার সিদ্ধান্ত নেন। এতে তার বাবার সম্মতি ছিল না, তবু জিন্নাহ লিঙ্কনস ইনে যোগ দেন এবং ইনস অফ কোর্ট স্কুল অফ লতে ব্যারিস্টারি পড়া শুরু করেন। আইন বিষয়ে জ্ঞান লাভের জন্য তিনি একজন প্রতিষ্ঠিত ইংরেজ ব্যারিস্টারের শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয়ের পর ভারতে ফিরে বম্বে হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করলেন। ইংল্যান্ডে ছাত্র থাকাকালীন জিন্নাহ 19 শতকের ব্রিটিশ উদারতাবাদ কর্তৃক প্রভাবিত হন। পাশ্চাত্য জগৎ জিন্নাহর রাজনৈতিক চিন্তা ছাড়াও ব্যক্তি জীবনেও প্রভাব ফেলে। তিনি ভারতীয় রীতির বদলে পাশ্চাত্য ধাঁচের পোশাক পরতেন। পরবর্তী জীবনে তিনি কারাকুল টুপি পরা শুরু করেন, যা জিন্নাহ টুপি নামে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতে ফেরার পর ব্যারিস্টারির পাশাপাশি পুরোদস্তুর রাজনীতিক হিসেবে 1906 সালে যোগ দেন সর্বভারতীয় কংগ্রেসে। সে সময় হিন্দু মুসলিম ঐক্যের এতটাই সমর্থক ছিলেন জিন্নাহ যে মুসলিম লীগের নির্বাচনে আলাদা ইলেকশনের দাবির ঘোর বিরোধিতা করেছিলেন। ওয়াকফ আইন পাশ করিয়ে মুসলিমদের নয়নের মণি হয়ে উঠলেন তিনি। 1913 সালে যোগ দিলেন মুসলিম লীগে। 1916 সালে লখনৌ অধিবেশনে তার সভাপতিত্ব তাঁকে সর্বভারতীয় নেতার স্বীকৃতি দেয়। 1928 সালে লীগের স্থায়ী সভাপতি হন। কিন্তু যিনি হিন্দু মুসলিমের ঐক্য নিয়ে সরব ছিলেন, তিনি কেন হঠাৎ পাকিস্তানের দাবিতে জেদ ধরলেন? প্রথম স্ত্রীর মৃত্যুর বহু বছর পর 42 বছরের জিন্নাহ ভালোবেসে বিয়ে করলেন রতনবাইকে। কিন্তু দাম্পত্য জীবন ছিল খুব অল্প সময়ের। বিয়ের কিছুদিন পরই মৃত্যু হয় রতনবাইয়ের। সাংঘাতিক আঘাত পেয়ে বোন এবং মেয়েকে নিয়ে রাজনীতি থেকে দূরে ফের লন্ডনে থাকতে শুরু করেন। কিন্তু 1933 সালে ফের মুসলিম লীগের আহ্বানে ভারতে ফেরেন। কিন্তু ততদিনে দয়া মায়াহীন এক ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছেন জিন্নাহ। ভারতীয় মুসলিমদের মধ্যে দ্বিজাতি তত্ত্বের বীজ বুনতে সফল হয়েছিলেন তিনি। এসবই কি ছিল রতনবাইয়ের মৃত্যুর কারণে নিঃসঙ্গ জিন্নাহর অবিবেচক সিদ্ধান্ত? তবে নিঃসঙ্গতার তখনও কিছুই দেখেননি জিন্নাহ। 1946-এর 29শে জুলাই পাকিস্তানের দাবিতে বেপরোয়া জিন্নাহ ডাক দিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে। শুরু হলো হিন্দু মুসলমান ভয়ঙ্কর দাঙ্গা। 16ই আগস্ট যার সবচেয়ে খারাপ ফল দেখল কলকাতা। হিন্দু নিধন, হিন্দু নারীদের স্থান কেটে ধর্ষণের পর মেরে ঝুলিয়ে দেওয়া, হিন্দুদের বাড়ি ঘর দোকান জ্বালিয়ে দেওয়া, টানা 3 দিন ভয়ঙ্কর হত্যালীলা চালায় একদল মুসলিম কট্টরবাদী, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত হয়। ভাগ হয় ভারত পাকিস্তান, স্বপ্ন পূরণ হয় জিন্নাহর। কিন্তু দেশ জুড়ে চরম অস্থিরতা তৈরি হয়। পাকিস্তানের মাটিতে থাকা হিন্দুদের চরম দুর্দশা শুরু হয়। কট্টরপন্থীরা ভারতীয় হিন্দুদের নিদান দেয়, হয় দেশ ছাড়ো, না হলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে হবে। কিন্তু যারা পালাতে গেল তাদের জন্য অপেক্ষায় ছিল তলোয়ারধারী মুসলিম কট্টরপন্থীরা। 1 বছরে সে সময় প্রায় 10 লক্ষ মানুষের
দেখেছিল এই উপমহাদেশ। পাকিস্তানকে আলাদা করতে চাইলেও সংখ্যালঘু হিন্দুদের ওপর ওই নারকীয় অত্যাচার দেখে চোখের জল ধরে রাখতে পারেননি জিন্নাহ। সে কথা নিজের বই মাই ব্রাদারে লিখেছেন জিন্নাহর বোন ফাতেমা। 11ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে জিন্নাহ বললেন, তুমি যে কোনো ধর্ম বা বর্ণের হতে পারো, রাষ্ট্রের কাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যার যার মতো করে ধর্ম পালন করার কথাও তিনি বললেন। এই বক্তব্য মুসলিম লীগ একেবারেই ভালোভাবে নিল না। তারা সরাসরি জিন্নাহর বিরোধিতা শুরু করল। এর ঠিক 3 দিন পর 14ই আগস্ট সরকারিভাবে আলাদা হল ভারত পাকিস্তান। জিন্নাহ হলেন পাকিস্তানের গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান। উইথ দ্য কায়েদ-ই আজম ডিউরিং হিজ লাস্ট ডেজ, এই বইতে লেফটেন্যান্ট কর্নেল ইলাহি বখশ লিখেছেন জিন্নাহর জীবনের শেষ 2 মাসের কথা। জীবনের শেষ কটা দিন পাক কট্টরপন্থীদের সঙ্গে জিন্নাহর ঠান্ডা লড়াই শুরু হয়। শিয়া মুসলিম জিন্নাহর সব ধর্মের মানুষের সমানাধিকারের কথা নাপসন্দ ছিল মৌলবাদীদের। তাঁর বক্তৃতার উপর নিষেধাজ্ঞা জারি হল। তার ভাইয়ের সঙ্গে হওয়া ষড়যন্ত্রের কথা মাই ব্রাদার বইতে লেখেন বোন ফাতিমা জিন্নাহ। পাকিস্তান জুড়ে শুরু হল তীব্র অরাজকতা, খুন, ধর্ষণ, ধর্মান্তকরণ প্রতিদিনের চেনা ছবি হয়ে উঠল। জিন্নাহ বুঝলেন তার হাতের বাইরে বেরিয়ে গেছে সবটা। শরীরও ধীরে ধীরে খারাপ হতে শুরু করল। জানতে পারলেন লাং ক্যান্সারে আক্রান্ত তিনি। ভগ্ন হৃদয় এবং ভগ্ন শরীরে বালুচিস্তানের পাহাড়ি এলাকা জিয়ারতে হাওয়া বদল করতে বোনকে এবং কারো মতে একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে চলে যান জিন্নাহ। তার শারীরিক অবস্থার কথা গোপন রাখতে চেয়েছিলেন জিন্নাহ। এমনকি তার চিকিৎসক ইলাহি বখশকেও ক্যান্সারের কথা গোপন রাখতে নির্দেশ দেন। চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছিলেন। সুস্থতার পথে অল্প অল্প করে এগোচ্ছিল না। কিন্তু সেই সময় এমন এক ঘটনা ঘটল যাতে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেললেন তিনি। মাই ব্রাদারে ফাতেমা লেখেন, জিয়ারতে থাকাকালীন লিয়াকত আলী খান তাদের সঙ্গে দেখা করতে আসেন। এই সাক্ষাতের কথা পাক প্রশাসন গোপন রাখতে চায়। ফাতিমার বই থেকে সেদিনের কথাগুলো মুছে ফেলা হয়। তবে পরবর্তীতে ইসলামাবাদের ন্যাশনাল আর্কাইভে রাখা আছে সেই পৃষ্ঠাগুলো। কেন, কি এমন হয়েছিল সেদিন? 1948-এর 30শে জুলাই আগাম খবর না দিয়েই লিয়াকত পৌঁছন জিয়ারতে। ডাক্তার ইলাহি বখশকে নাকি চাপ দিয়ে জানতে চান কি হয়েছে জিন্নাহর, কিন্তু মুখ খুললেন না ডাক্তার। তারপর আধ ঘন্টা প্রায় বৈঠক চলল লিয়াকত আর জিন্নাহর। কি কথা হলো তাদের মধ্যে তা আজ অবধি রয়েছে গোপন। শুধু বোন ফাতিমা কিছুক্ষণ পর দাদার ঘরে ঢুকে দেখেন দাদার মুখ কালো। লিয়াকতের আসার কারণ জানতে চাওয়ায় শুধু যেন স্বগতোক্তি করলেন, আমি কবে মরব তাই জানতে চাই ওরা। ওষুধ খেতে অস্বীকার করতে শুরু করলেন জিন্নাহ। বলতে থাকলেন, আমি আর বাঁচতে চাই না। লিয়াকত কি এমন বলেছিলেন সেদিন জিন্নাহকে যে পাকিস্তানের জন্মদাতার বাঁচার ইচ্ছেই চলে গেল? তা হয়তো আর কোনোদিনই জানার সুযোগ হবে না কারো। এভাবেই কাটল আরও 1 মাস। জিন্নাহর শরীর আরও খারাপ হতে শুরু করল। ইন্টারনাল ব্লিডিং শুরু হলো। ধরা পড়ল নিউমোনিয়া। ইলাহি বললেন তৎক্ষণাৎ করাচি নিয়ে যাওয়ার কথা। 10ই সেপ্টেম্বর 1948 ডাক্তাররা হাল ছেড়ে দিলেন। ইলাহি ফাতেমা ও জিন্নাহকে নিয়ে বিশেষ বিমানে করাচি নামলেন পরের দিন। করাচি বিমানবন্দর সেদিন ছিল ফাঁকা। কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু ছিল না বিমানবন্দরে। একটাই দাঁড়িয়ে থাকা মিলিটারি অ্যাম্বুলেন্সে তাকে তোলা হয়। কিছু দূর যাওয়ার পর বিকট শব্দ করে থেমে যায় সেটি। চালক বলেন, পেট্রোল শেষ। পেট্রোল আনা অবধি ওই গাড়িতেই তীব্র গরমে পড়ে রইলেন পাকিস্তানের রূপকার। এক ঝাঁক মাছি কোথা থেকে এসে জিন্নাহর সারা শরীরে বসছে, তাদের তাড়ানোর ক্ষমতাটাও হারিয়ে ফেলেছেন জিন্নাহ। এভাবে কাটল আরও 1 ঘন্টা। জিন্নাহ আরও নিস্তেজ হয়ে পড়লেন। অবশেষে এলো অ্যাম্বুলেন্স, কিন্তু কোনো হাসপাতালের দরজা খুলল না তার জন্য। নিয়ে যাওয়া হলো গভর্নর জেনারেলের বাংলোয়। তখন সন্ধে নেমেছে। সামনেই হাসপাতাল, অথচ কেউ তাকে হাসপাতালে নিয়ে গেল না। বোন ফাতেমার কাতর আরতির পর বাংলোয় ডাক্তার এলেন বটে। অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা যখন হলো তখন প্রায় 10:30। জ্ঞান ফিরল জিন্নাহর। বোনকে হাতের ইশারায় ডাকলেন। কানের কাছে অস্পষ্ট স্তিমিত উচ্চারণে বললেন, ফাতি, খুদা হাফেজ। তারপর চোখ বুঝলেন তিনি। যে রাতে জিন্নাহ মারা গেলেন সে রাতে লিয়াকত আলী খানের বাড়িতে বসেছিল জলসা। তার মৃত্যুর পরেও নাকি রাজনীতি করা হয় তাকে নিয়ে। পাক নেতারা প্রচার করেছিলেন জিন্নাহ মৃত্যুর সময় নাকি বলেছেন, ইসলাম ইসলাম। বোন গোপনে শিয়া নিয়মে তাঁর শেষকৃত্য করে, আর সরকার ধুমধাম করে সুন্নি রীতিতে। পাকিস্তানের সব সরকারি কার্যালয় থেকে স্যুট বুট পরা ছবি সরিয়ে জিন্নাহর শেরওয়ানি পরা ছবি লাগানো হয়। জিন্নাহর শিয়া পরিচয় মুছে ফেলার চরম চেষ্টা চলে। বোন ফাতিমার উপরেও চলে অত্যাচার। ফাতিমার বই নিষিদ্ধ করা হয়। কোনো মিটিংয়ে ফাতিমাকে কথা বলতে দেওয়া হতো না। জিন্নাহর মৃত্যু নিয়ে কথা বলতে গেলে সেই সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। লেখালেখির পরেও জারি হয় নিষেধাজ্ঞা। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য ম্যান বিহাইন্ড দ্য কার্টেনে
দিনকার যোশী লেখেন, জিন্নাহকে পাকিস্তান ততটাই ব্যবহার করেছিল যতটা তাদের দরকার ছিল। দ্বিজাতিতত্ত্বে ভর করে জিন্নাহ দেশ ভাগ তো করেছিলেন, কিন্তু যে ফ্র্যাঙ্কেস্টাইনের জন্ম দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই আগুনে কি তবে তাঁকেও পুড়তে হলো? আপনি কি বলেন?